এখন তারেক রহমানকে মাইনাস করলেই তো -2 হয়ে যায়, 1 তো হয়েই গেছে। হ্যাঁ, শেখ হাসিনা তো যেভাবে হোক মাইনাস হয়ে গেছে। তো কে অন্য চাইছে -2 ফর্মুলাটা এখন কাদের বা কার? এই সরকার তো আমি বললাম তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি বলেন যে পোর্টের জন্য দীর্ঘস্থায়ী চুক্তি করেছে, এটা কি উচিত? সামনে নির্বাচন দিতে যাচ্ছে, এর আগে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল। মানবিক করিডোর এখন গোপন, আপনি জানেন তো যে আমাদের উপরে যখন আমেরিকা আপনার ট্যাক্স বসায়, এটা নেগোশিয়েট করার সময় তো একটা গোপন চুক্তি করে এসছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, যার উপরে আসলে দেশের নিয়ন্ত্রণ যাবে কদিন পরে ধরে নেওয়া হচ্ছে যে তিনি ক্ষমতায় যাবেন, মানে বিএনপি ক্ষমতায় যাবে, তিনি প্রধানমন্ত্রী হবেন, তার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। মানে তিনি কবে আসবেন বা এই গোপন চুক্তিগুলোর বিষয়ে বিএনপি প্রশ্ন করবে কি করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি আগেও বলেছি, ট্র্যাপে পড়েছে বিএনপি। কোনোভাবে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে, এই জায়গায় সব ছাড় দিয়ে দিয়ে তারা এগোতে চাচ্ছে। দেশে তিনি যদি ফেরেন, তার নিরাপত্তার সংকট আছে। পরাশক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্র কি তার জীবন নাশ করবে আমাদের দেশের ভেতরে বসে, এরকম? আচ্ছা, আমি যদি বলি বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নাই, তারা বলছেন আসতে পারবেন এবং তারা সহযোগিতা করার কথাও বলছেন সরকারের পক্ষ থেকে। পররাষ্ট্র উপদেষ্টা, পরবর্তী তথ্য উপদেষ্টাকেও বলতে শুনলাম। দেশের মানুষ চাইছে তারেক রহমান দেশে ফিরুক, দল চাইছে, মানে বিএনপি চাইছে তারেক রহমান দেশে ফিরুক। তারেক রহমানের মা বেগম জিয়া, তিনি এখন গুরুতর অসুস্থ। তারেক রহমান পোস্টে বলছেন তিনিও আসলে যে চাইছেন যে মায়ের স্পর্শ পেতে, কোন সন্তান না চাইবে এরকম সময় মায়ের স্পর্শ পেতে, মানে সবাই চাইছেন। চাইছেন না কে যে তিনি আসুক, এবং তার চাওয়াটা সব চাওয়ার উপরে উঠে না, গেল। মায়ের মৃত্যুসজ্জায়ও পাশে নেই পুত্র, এমন সমালোচনার প্রেক্ষিতে দেশে ফেরার একক সিদ্ধান্ত নেবার সুযোগ নেই এবং এটিকে স্পর্শকাতর হিসেবে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে অনেক প্রশ্নের, যার কিছুই স্পষ্ট করেননি তারেক, মুখ খোলেননি বিএনপি মহাসচিবও। তাহলে তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে কে? দেশের মানুষ চায়, দল চায়, তিনি নিজে চান দেশে ফিরতে, কিন্তু ফিরতে পারছেন না কার বাধায়? তবে কি সম্পূর্ণ হলো -2? এসব নিয়ে আলোচনায় বিশেষভাবে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিচ্ছেন। বিশেষভাবে শুরু করতে চাই যেটি নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, তারেক রহমানের সেই ফেসবুক পোস্ট, যেটার পরে আসলে বেশ অনেকগুলো প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো উদ্রেক্ত হলো তার স্ট্যাটাস থেকে, কিন্তু সেগুলোর সমাধান বা উত্তর কোথাও স্পষ্ট করে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আলোচনায় উঠে আসছে, অনেকে প্রশ্ন করছেন কিন্তু প্রশ্নের উত্তরটাও ধারণা থেকে আসছে। আপনার কাছ থেকে আপনার ধারণা জানতে চাই এবং সেগুলো সামারি করে বা টু দ্য পয়েন্ট একটু জানতে চাই, যে তিনি বলছেন তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্ত বা একক নিয়ন্ত্রণাধীন নয় তার এই সিদ্ধান্ত। তার সিদ্ধান্তের নিয়ন্ত্রক তাহলে কে? দেখেন, এটা আপনাকে ধন্যবাদ, এটা তো স্পষ্ট নয় তার এইটা যে বলেছে। আবার এদিকে ফরেন মিনিস্ট্রির ফরেন অ্যাডভাইজারও বলেছে তিনি যদি দেশে আসতে চান তাহলে তাকে আপনার এখান থেকে পারমিশন দেওয়া একদিনের ব্যাপার, এটাও বলেছে। অর্থাৎ সেক্ষেত্রে দৃশ্যমান মনেই হয় যে তার দেশে আসা কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সে বলেছেন, তার ধরেন 300 সিটে নমিনেশনের ব্যাপার, তার মা অসুস্থ, তা সত্ত্বেও তিনি বলেছেন তার একার পক্ষে আসলে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি নাই। এখন এই ব্যাপারটা কি, এটা হয় পার্টির টপ হায়ারার্কি অথবা তিনি নিজেই কিন্তু বলতে পারেন। তবে আমার ধারণা হচ্ছে এখন দেশে যে অবস্থা চলছে, একটা কিন্তু ফিসফিস আওয়াজ আছে যে এটা কি -2 এর অংশ কিনা। অর্থাৎ তিনি পরিষ্কার হতে, হয়তো তারেক রহমানই নিজেই জানেন যে তার অবস্থা এখানে জীবন সংহার কিনা। ধরেন আপনি খেয়াল করে দেখেন, পাকিস্তানে বেনজির ভুট্টো এসেছে, তারপরে আরো ইয়েতেও আসছে, এরকম কিন্তু অনেক সময় ঘটে। ধরেন এখন আপনার ইমরান খান জেলে আটকায় রাখা হয়েছে, এসব ঘটনা আছে। তো এখন হয়তো অন্য কোনো সাইড থেকে তিনি অনিরাপদ বোধ করেন কিনা, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। তবে একটা এইটি বললাম যে একটা ফিসফিস আছে এই ফিসফিসটা যে আমি একটু হয়তো। জানতে চাইবো, কিন্তু এই যে স্পষ্ট নয়, আমাদের কাছে কারো কাছে স্পষ্ট হচ্ছে না, তিনি স্পষ্ট কেন করছেন না? তিনি বলছেন যে স্পর্শকাতর,
এবং এটি বর্ণনা করা যাচ্ছে না আর কি এখনই বিষয়টি মানে স্পষ্ট করা যাচ্ছে না। এটাই প্রশ্ন যে কেন বর্ণনা করা যাচ্ছে না, সেটাও কি বুঝতে পারেন যে বর্ণনা করতে অসুবিধা কোথায়? তিনি এটা না, তো বলতেই এই পারেন যে আমার আমি, জীবনের নিরাপত্তা নাই, এটাও তো আপনি যেভাবে বলছেন সেটা তো বলাই যেতে পারতো, তিনি তো এটি বলেন নাই। না, বাংলাদেশের যে পরিস্থিতি, এটা ওপেনলি তার জীবনের নিরাপত্তা নাই এ কথাও বলতে পারছেন না। আর আমি যেটা বলছি, আমাদের দেশে যে ধারণাটাই এখন আছে যে নির্বাচন অনিশ্চিত, অনেকেই মনে করছে এবং মনে করা হচ্ছে যে -1 হয়ে গেছে, -2 চিন্তাও হতে পারে, এই চিন্তাও আছে। সেক্ষেত্রে হয়তো উনি অন্য রকম ধরেন, তাকে যখন গ্রেপ্তার করা হয় বাংলাদেশে, তাকে টর্চার করা হয় মানে অমানবিক ভাবে, তারাও কিন্তু এখন আর্মিতে মোস্ট সিনিয়র পজিশনে আছে। তো সেগুলো থেকেও তো ক্লিয়ারেন্স, অর্থাৎ সামগ্রিক ভাবে তার একটা পরিচ্ছন্ন অবস্থান তার দরকার বলে আমার কাছে মনে হচ্ছে। সেটাতে ধোঁয়াশা দেখা যাচ্ছে আমার কাছে অনুমান, এটা কিন্তু আমি প্রমাণ দিয়ে বলছি না, আমার কাছে অনুমান যে এই দেশটা ফাইনালি কোন জায়গায় যাবে এটা কিন্তু এখনো দৃশ্যমান নয়। কারণ পরাশক্তিগুলো কিন্তু ইলেকশনে ইনভলভ। বিশেষ করে আমি বলবো যে আমেরিকা এবং ভারত একেবারে মানে খুবই ঘনিষ্ঠভাবে, আমি অনেক আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে এইটা এখন ক্রিয়াশীল, মানে পুরোপুরি ক্রিয়াশীল। আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার 2টি পোর্ট দিয়ে দিল। হ্যাঁ, তো এটা কি অন্তর্বর্তীকালীন, সামনে নির্বাচন হচ্ছে, এত বড় সিদ্ধান্ত নিতে পারেন? আপনি দেখেন এটা কিন্তু দিয়ে ফেলছে আমি এদিকেও আসতে এখন চাই, এটা আমি আসলে আলাদা একটা সেগমেন্টই রাখতে চাই যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, কোনো দলও তো ওরা বিএনপিও তো খুব উচ্চবাচ্য করছে না বা খুব শক্ত প্রতিবাদ করছে না। একটু পরেই আসি সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু এই যে আপনি বলছিলেন যে তাকে যারা নির্যাতন করেছেন তারা এখন সেনাবাহিনীর খুব সিনিয়র পজিশনে আছেন, মানে এটি কি একটা কারণ? সিনিয়র পজিশনে সেনাপ্রধান তো আবার দেখা করছেন বেগম জিয়ার সাথে। আর যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য অপেক্ষমান হয়ে থাকে, মানে বলা হচ্ছে যে বিএনপি অপেক্ষমান সরকার, রাষ্ট্র ক্ষমতায় যাবে তারাই, তাহলে তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নাকি আসলে তারা যারা আসলে সিনিয়র পজিশনে আছেন তারাই একরকম নিরাপত্তা, মানে চাকরির নিরাপত্তা নিয়ে একটা শঙ্কায় থাকবেন? মানে তারেক না, রহমানের এটা নিরাপত্তা শঙ্কায়। এটা উভয় দিকে। একটা হচ্ছে তারেক রহমানও মনে করে, কারণ ধরেন এই যে আপনি ধরেন সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে যা বলে তার উল্টাটা ঘটে। আপনি দেখা করছে, রাষ্ট্রপ্রধান বলল সরকার প্রধানকে আমরা নির্বাচনে সব রকম সহযোগিতা করব, আসলে বাস্তবে যখন যাবে তখন তিনি কি করবেন এটা তো এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। কারণ সরকার তো স্মুথলি চলছে না। সরকারের স্মুথলি যেহেতু চলছে না, ধরেন আইএমএফ এর সকল শর্ত মেনে নিছে, শেখ হাসিনার সরকার আইএমএফ এর লোন স্যাংশন করে দিয়ে গেছে, তারা শর্ত দিয়েছে যে আইএমএফ এর লোন, তারা থার্ড লোন আটকাই দিছে। তো এই লোন তো আইএমএফ এর সকল শর্ত মেনে নিচ্ছে, যার ফলে বাজার ব্যবস্থা হু হু করে বেড়ে চলছে। এখন অর্থনৈতিক বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ তো নাই, ব্যবসা বাণিজ্য সব অচল হয়ে গেছে। বিশ্ব ব্যাংক বলেছে আগামী বছরে আপনার জিডিপি গ্রোথ হবে 3.5%। তার মানে এটা যদি সত্যি ঘটে তাহলে তো আপনার দুর্ভিক্ষ হবে সামনে। কারণ এই এই ভূখণ্ডে এত করোনা কালেও এত কমে, তারপর তখনও ছিল 3.75%। সুতরাং আমরা তো রিস্কে আছি, যাই বলেন রিস্কে তো আছি। আপনার ধরেন ব্যাংক লোন, এটা বাজেটের উপরে পাওয়া গেছে। তারপরে ধরেন বিদেশি লোন এখন ধরেন প্রায় 1.5 লাখ টাকা মাথা পিছু আজকে। সুতরাং দেশটা তো বেকারত্ব আপনি দেখেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। ঢাকা শহরে কোনো পা ফেলা যায় না, সব দেশের বাড়িতে কাজ পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে মানুষ, সব ঢাকা শহরে হুমকি খায়, ঢাকা শহরে একদমই চলা যাচ্ছে না, অচল হয়ে গেছে ঢাকা মানে শহর। আপনি আসলে সুতরাং অর্থনীতি এবং সামাজিক বাস্তবতার কথা বলছেন যে খুবই করুণ পরিস্থিতি, কিন্তু এই করুণ পরিস্থিতি থেকেই তো একটা হাল ধরবেন তারেক রহমান, এরকমটা আশা করা যাচ্ছে। আপনি নিরাপত্তা হুমকির কথা বলছেন, মানে তাহলে আরো আরো একবার প্রশ্ন করি, যদি আরো একটু কিছু জানা যায় বা আরো একটু স্পষ্ট হওয়া যায়, যে আপনিও বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নাই, তারা বলছেন আসতে পারবেন এবং তারা সহযোগিতা করার কথাও বলছেন সরকারের পক্ষ থেকে। পররাষ্ট্র উপদেষ্টা, পরবর্তী তথ্য উপদেষ্টাকেও বলতে শুনলাম। দেশের মানুষ চাইছে তারেক রহমান দেশে ফিরুক, দল চাইছে, মানে বিএনপি চাইছে তারেক রহমান দেশে ফিরুক। তারেক রহমানের মা বেগম জিয়া, তিনি এখন গুরুতর অসুস্থ,
তারেক রহমান পোস্টে বলছেন তিনিও আসলে যে চাইছেন যে মায়ের স্পর্শ পেতে, কোন সন্তান না চাইবে এরকম সময় মায়ের স্পর্শ পেতে, মানে সবাই চাইছেন না কে যে তিনি আসুক, এবং তার চাওয়াটা সব চাওয়ার উপরে উঠে গেল। না, রাজনৈতিক দল, দেশের জনগণ, তাদের চাওয়া আর সরকারের চাওয়া কিন্তু এক নয়। সরকারের চাওয়া তো ডিপ্লোম্যাটিক ভাষাও হতে পারে, ডিপ্লোম্যাটিক অ্যান্সারও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তিনি আসতে পারছেন না বা আসছেন না, এটা হলো বড় কথা। আমরা যা অনুমান ভিত্তিক মনে করি, ধরেন এই যে আপনি বললেন তার মা অসুস্থ, গুরুতর অসুস্থ, এই যে প্রায় তো কালকে ঢাকা শহরে শুরুই হয়ে গেছে, তিনি মারা গেছেন, এরকমও শোনা গেছে। তো এখন ধরেন এখন কিঞ্চিত ইমপ্রুভ করেছে, তাকে এখন ধরেন লন্ডনে বা সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবা হচ্ছে, বাইরে নেওয়ার কথা। যদি ধরেন লন্ডনে নেওয়ার প্রায়োরিটি পাবে, লন্ডনে গেলে তো আর তখন মায়ের কাছে থাকবে, পাবে চিকিৎসার জন্য। এখন ধরেন বেঁচে উঠেছেন তিনি, তিনাকে হয়তো বাইরের চিকিৎসার জন্য নিয়ে যাবে। তো সেটাও ধরেন যদি নিয়ে যেতে পারে, ধরেন এই এই সমস্যা কাটলো। কিন্তু দেশে আসার যে সমস্যা, যে সমস্যাগুলি দেখা যাচ্ছে, যে এই যে আমি যেটা বললাম যে ফিস আওয়াজ -2 ফর্মুলা এক্সিকিউট হতে পারে, হ্যাঁ, সেটা তো অন্য ফর্মুলাটা এখন কাদের বা কার, না, এটাও কিন্তু অনুমান ভিত্তিক বলা যায়। ধরেন এই সরকার তো আমি বললাম তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি বলেন যে পোর্টের জন্য দীর্ঘস্থায়ী চুক্তি করেছে, এটা কি উচিত? সামনে নির্বাচন দিতে যাচ্ছে, কমিটমেন্ট আছে সরকার, তো বারবার বলছে নিরপেক্ষ নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে, সবই বলতেছে। কিন্তু আপনার এগ্রিমেন্টটা করলো কেন? আপনার নির্বাচিত সরকার এসেই তো করতে পারলো। এর আগে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল, মানবিক করিডোর এখন গোপন। আপনি জানেন তো যে আমাদের উপরে যখন আমেরিকা আপনার ট্যাক্স বসায়, এটা নেগোশিয়েট করার সময় তো একটা গোপন চুক্তি করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কেন করলো? সেই চুক্তিতে কি আছে বলেন? এখন ধরেন ওই মানবিক করিডোর চালু হবে না, এটা আছে নাকি আপনি বলেন? তারপরে 80টা দেশে আপনার ঘাঁটি আছে, সেরা ঘাঁটি আছে আমেরিকার, সেরকম একটা ঘাঁটি হবে কিনা এদেশে? তো এ নিয়ে তো নানান, তারপরে ধরেন 3 পার্বত্য অঞ্চল আছে, তিব্বত, মিজোরাম, আরাকান, এটা মিলে শোনা যায়, এটা আমারও স্টাডি আছে যে এটা একটা আলাদা দেশ করার প্রচেষ্টা আছে। হ্যাঁ, সেটার ব্যাপারে গোপন চুক্তিটা কি? আমার বক্তব্য হলো অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কেন করে, এবং এই গোপন চুক্তির প্রকাশ না করার কারণে, জানার না করার কারণেই কিন্তু এত ডালপালা মিলছে। হ্যাঁ, ধরেন নির্বাচন করবে, নির্বাচন যদি ধরেন এই যে একবার শিডিউল পিছালো, আবার এক সপ্তাহ পরে। হ্যাঁ, কিন্তু তারেক রহমানের দেশে না ফেরার সাথে গোপন চুক্তির সম্পর্ক কি? না, গোপন চুক্তির সম্পর্ক এইটাই যে পরাশক্তি কত অ্যাক্টিভ, এটাই তো ফিসফিস। তাহলে পরাশক্তি কি চায় না যে তারেক রহমান দেশে ফিরুক? আমি তো বলছি -2 ফর্মুলা, তার ভিতরে তো তারেক রহমান পড়ে না। ধরেন বেগম খালেদা জিয়া, তিনি তো আসলে স্বাস্থ্য শারীরিক অবস্থা এমন নাই, তিনি সুস্থ হলেও এত বড় সংগঠনের আর শারীরিক ভাবে কোথাও মুভ করতে পারবেন, নেতৃত্ব দিতে পারবেন। হ্যাঁ, এখন তারেক রহমানকে মাইনাস করলেই তো -2 হয়ে যায়, 1 তো হয়েই গেছে। হ্যাঁ, শেখ হাসিনা তো যেভাবে হোক মাইনাস হয়ে গেছে। তো এভাবে তো একটা ফিসফিসানি আছে। কারণ আমাদের দেশে যখনই নির্বাচন হয় তখনই কিন্তু বিভিন্ন ধরেন চীন, আপনার বিশেষ করে চীন, আপনার ভারত, আমেরিকা, আবার দূর থেকে রাশিয়া, এদের কিন্তু ইনভলভ, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে যায়। এখনো তো এই পরাশক্তিগুলো ইনভলভ আছে। এটা তাহলে কি মানে আমার কাছে -2 করতে চাইছে পরাশক্তিগুলো এই কারণে, মানে আপনি যদি গোপন চুক্তির সাথে একটি সংযোগ ঘটিয়ে জিজ্ঞাসা করতে চাই যে তাহলে এই গোপন চুক্তিগুলো করা যাচ্ছে এই কারণে কি -2 করতে চাইছে পরাশক্তিগুলো, যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র? আমার অনুমান তাই হয়। কারণ -2 বলেন, বিএনপি কোনো প্রতিবাদ করলো না, মানে আর দলগুলো তো করলোই না খুব বেশি উচ্চবাচ্য, বিএনপির তো করা উচিত -2 এর মধ্যে, যেহেতু বিএনপি তারা পড়ছে, কেন না? এটা তো ধরেন আপনার আমার মনোজগতের প্রশ্ন, অনুমান হচ্ছে, এটা তো প্রমাণ নাই।
প্রমাণ নাই, কিভাবে বলবে যে -2 হচ্ছে? কিন্তু এটা তো আপনার প্রমাণ আমার এই নাই। মনোজগতের প্রশ্ন অনেক আগের থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইদানিং বলছেন না। 5ই আগস্টের পরপর বেশ কয়েকবার তিনি কয়েকটি ফোরামে বলেছেন যে -2 প্রচেষ্টা চলছে, 1-11 পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। তখন কিন্তু অনেকবার এসেছে। যদি তা নাও থাকে, আপনার আমার অনুমানের বিষয়টা যদি নাও থাকে, বিষয়গুলো গোপন চুক্তি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তি, এই বিষয়ে কেন বিএনপি প্রশ্ন করছে না যে কেন না, এনডিএ সেই গোপন চুক্তি হলো, কেন করিডোরে গোপনে গোপনে হচ্ছিল, কেন বন্দর নিয়ে বন্দরের শর্তগুলো, মানে বন্দর যে চুক্তি হলো সেই শর্তগুলো গোপন রাখা হলো, বা কেন আরও যদি একটু যোগ করি, খলিলুর রহমান ভারতে গেলেন, তারপরে দোহা গেলেন, কাতারে গেলেন, সেখানে কী কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথার আড়ালে সেটাও গোপন রাখা হচ্ছে, সব কেন গোপনে গোপনে হয়ে যাচ্ছে? বিএনপি কেন কোনো প্রশ্ন করে না? না, বিএনপি এটা প্রশ্ন করেছে, কিন্তু আমি যেভাবে শক্তভাবে চাই সেই শক্তভাবে করে কেন নাই, করে নাই? এটা ঠিক। কারণ প্রমাণ নাই, প্রমাণ নাই। কিসের প্রমাণ? আর এই দেশে এই যে ধরেন এই যে -2 করবে, কিন্তু এটা প্রমাণ -2 আছে? যদি কথা বাদও রাখি, ধরুন -2 নাই, কিন্তু এই গোপন চুক্তিগুলো কেন হচ্ছে অপেক্ষমান শর্ত এটা হিসেবে এটা বিএনপি প্রশ্ন করবে না? এটা তো অবশ্যই করা উচিত। দেশপ্রেমিক যে কোনো দলের এটা কঠোরভাবে প্রতিবাদ করা উচিত, এবং এক্ষেত্রে আন্দোলন সংগ্রামও হওয়া উচিত ছিল। গোপন চুক্তি প্রকাশ, আমরা আপনার বঙ্গবন্ধু যে 25 বছর চুক্তি করেছিল, এটাকে গোলামি চুক্তি বলেছি না, সারা জীবন স্লোগান দিয়েছি না, এখন হবে না কেন? এটা হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে, আমার কাছে মনে হয় সবগুলো দল মনে করে এই পরাশক্তি গুলার নজর না থাকলে ক্ষমতায় যাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য বোধহয় স্ট্রংলি প্রতিবাদ করে না, আমার কাছে এইটাই মনে হয়। ধরেন ভারতের, আপনি ধরেন এই সরকার যখন ওথ নিল 5ই আগস্টের পরে, 8 তারিখে ওথ নিল, তখন কিন্তু আপনি দেখেন 7 সিস্টার এই সেই নিয়ে ভারত নিয়ে অনেক কথা বলেছে। আপনি বলেন 30টা আপনার শেখ হাসিনা ভারতের সাথে সমঝোতা এবং চুক্তি করেছে, প্রায় সবগুলো চুক্তি কিন্তু ভারতের অনুকূলে। এখন কি একটা চুক্তির ব্যাপারেও কোনো কথা বলে? এখন তো আর বলে না। সুতরাং এই সরকারও তো কোনো এই পরাশক্তির কোনো একটা দিকে ঝুঁকে পড়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেটা আমার কাছে মনে হয়, এবং আমিও জনশ্রুতি শুনি, তারা আমেরিকার দিকে হেলে পড়েছে। এবং আমেরিকা আপনার চুক্তি, লেটের চুক্তি হয়েছে, চুক্তির পরে আপনার এখন তো আপনার ভারতের সাথে যে চুক্তি হয়েছে, সামরিক চুক্তি, এতে করে মনে করা হচ্ছে আমেরিকার সাথে ভারতের চুক্তি একটু রিনিউ হয়েছে, বেটার হয়েছে। হ্যাঁ, তো সুতরাং কিন্তু ভারত আবার রাশিয়ার সাথে চুক্তি রক্ষা করে। তো সুতরাং এক্ষেত্রে তো সমস্যা যেমন যায় নাই, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা মেরুকরণ পরাশক্তির হচ্ছে। কিন্তু আপনি যেমন বলছেন চীন, এই সরকার আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে, এবং ধরেন আমি যে প্রশ্নটি করছিলাম যে বিএনপি কেন উচ্চবাচ্য করছে না বা কার্যকর প্রতিবাদ করছে না কেন এই বিষয়গুলো, বিএনপিও কি ঝুঁকে পড়ছে? বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, যার উপরে আসলে দেশের নিয়ন্ত্রণ যাবে কদিন পরে, ধরে নেওয়া হচ্ছে যে তিনি ক্ষমতায় যাবেন, মানে বিএনপি ক্ষমতায় যাবে, তিনি প্রধানমন্ত্রী হবেন, তার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। মানে তিনি কবে আসবেন বা এই গোপন চুক্তিগুলোর বিষয়ে বিএনপি প্রশ্ন করবে কি করবে না, আনুকূল্য হারানোর ভয়ে আসলে এই বিষয়ে প্রতিবাদটা শক্ত হবে না, এগুলো কি আসলে বিষয়টা এমন হচ্ছে যে বিএনপিও আসলে নিয়ন্ত্রিত হচ্ছে পরাশক্তি? না, আমার কাছে বরাবর বিএনপির আচরণ দেখে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি আগেও বলেছি, ট্র্যাপে পড়েছে বিএনপি। কোনোভাবে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে, এই জায়গায় সব ছাড় দিয়ে দিয়ে তারা এগোতে চাচ্ছে। আর আমার বক্তব্য হচ্ছে, ধরেন এখন তারেক রহমানের জীবনের মূল্য অনেক বেশি, কারণ বড় পার্টির প্রধান। আমি তো শেখ হাসিনার শেষ 5 বছরে একা টকশো করছি, সরকারের সমালোচনা করছি, কারণ আমি জীবনের মায়া করি নাই। উনি হয়তো পার্টির জন্য, দেশের জন্য জীবনের মায়া করেন, ওনার জীবনের দাম বেশি আছে, আমার জীবনের দাম নাই, এই জন্য আমি রিস্ক নিয়েছি। আমাকে ধরেও নিচ্ছে, আমার ফ্যামিলি তছনছ করে ফেলছে, কিন্তু আমি কথা বলেছি। তো এই জন্য আমি বলবো যে এটা আসলে সব অনুমান ভিত্তিক, এটা বলা মুশকিল। তবে আমি যেহেতু একবার লিখেছিলাম, যুগান্তরেই ছাপা হয়েছে, আমি বিশ্বাস করি এখন পরাশক্তির ছবলে আমরা বাংলাদেশ পড়েছি। এখন তারা কোনটা করবে, তারা কি যার যার আধিপত্য, এখানে ধরেন জিওগ্রাফিক্যালি তো বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, তারা কি এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, নাকি করিডোর মানবিক করিডোর
বা পোর্ট টোট ঘাটি টাটি করে সমাপ্ত করবে, কি করবে আমরা বুঝতে, অথবা অনুগত সরকার ক্ষমতায় আনবে, তাও বুঝতে পারছি না। তবে এখানকার সরকারগুলোতে ধরেন এই যে জামাত, সারা জীবন জানি এন্টি ইন্ডিয়ান, এই জামাতের নায়েবে আমির তো ভারতে দেখা করে এসেছি, দেখা করে আসছে। তো সুতরাং এরপরে এখন ভারতে ঘুরে আসার পরে জামাত দেখেন একদম লড়াকু, মানে আপোষহীন সংগ্রামে নেমেছে। তারা পিআর সিস্টেম চায়, পিআর সিস্টেমে তো এখন হয়ে গেছে, এই সরকারি পিআর সিস্টেম করছে না। এই যে আপনার নিচ কক্ষে যে পরিমাণে ভোট পাবে, যে যত শতাংশ ভোট পাবে, সেই অনুপাতে আপার কক্ষে সিট বন্টন হবে, অর্থাৎ নিচ কক্ষ তারা চেয়েছে, এটা হয়ে গেছে। তো তারপরে তো আন্দোলন থেকে বেরোচ্ছে না, তার মানে তাদের আচরণে মনে হয় যে নির্বাচন ডিলে করলে তাদের লাভ হবে, অথবা তারাও পরাশক্তির ট্র্যাপে পড়েছে যে নির্বাচন হতে দিও না, ব্যাপারে এরকম তো হতে পারে। সুতরাং আমার কাছে একদম দেশের পরিস্থিতি খুবই ধোঁয়াশা মনে হচ্ছে, ধোঁয়াশা মনে হচ্ছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলি পরাশক্তির সাথে সম্পর্ক রক্ষা করেই আমার মনে হয় তারা মনে করে যে তা না রাখলে ক্ষমতা যাওয়া যাবে না, জনগণের উপরে কেউ ভরসা করতে পারে। দেশের আপনি মনে করছেন এই ধোঁয়াশা মানে পরিস্থিতিতে, ধোঁয়াটে পরিস্থিতিতে তারেক রহমানের এই পোস্ট বা স্ট্যাটাস, এটা কি পরিস্থিতিকে আরো ধোঁয়াটে করে তুললো, আরো ঘোলাটে করে তুললো? মানে আপনার কি মনে হয়? পরিস্থিতি আরো ঘোলাটে করেছে এবং তার পার্টির আরো ক্ষতি হয়েছে এই স্ট্যাটাসটা। পার্টি ভালোভাবে, কারণ সবাই, আপনিই বলেছেন, একমাত্র সরকারের অবস্থান, এটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার, এটাকে আমি পজিটিভ নিচ্ছি না। কারণ হচ্ছে যে এদেশের জনগণ এবং বিএনপির র্যাঙ্ক এন্ড ফাইল চায় তারেক রহমান ফিরে আসুক, এবং এমন ভাবে ব্যাপারটা করা হয়েছে তার ফিরে আসতে কোনো বাধা নেই। এই যে পররাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্ট দেখেও তো বুঝলেন তার ফিরে আসতে বাধা নেই। এই যে অদৃশ্য যে সমস্যা, সেটা তো উনিই ভালো স্টেটমেন্ট দিতে পারেন। উনি এইভাবে আনসিন কোশ্চেনের মতো উত্তর দেওয়া ঠিক হয়েছে বলে বুঝতে পারেন যে পরাশক্তি যদি বাধা হয়ে থাকে, মানে তারেক রহমান দেশে ফিরলে পরাশক্তিগুলোর সমস্যা কি? ধরুন যদি আমেরিকার কথাই বারবার উঠে আসে, তাদের সমস্যা কি? সমস্যা হতেছে তাদের সাথে হয়তো বিএনপির অতটা সমঝোতা হয়নি। তারা যা চায়, তারা তো চায়, ধরেন এখন বাংলাদেশে একটা ঘাঁটি চায়, তারা গোপন চুক্তি করেছে ঘাঁটি। এখন তারা বিএনপি সরকারে গেলে গোপন চুক্তি আমেরিকার সাথে যা করে আইছে, কি করছে আমরা জানি না, এগুলো হয়তো বাস্তবায়ন চায়। হয়তো বিএনপি জানে যে তাহলে তো আমরা 1 মাসও বা 2 মাসও সরকারে টিকবো না, হয়তো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। দ্বিতীয়ত, ব্রডলি আমি বলবো যে এই দেশে সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে তাদের দেশে গণতন্ত্র থাকুক আর না থাকুক, আমাদের দেশে গণতন্ত্র নাই, এবং এটা দুই দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য এটা হচ্ছে না। সুতরাং -2 ফর্মুলা, তাদেরকে মাইনাস করে দাও। তো একটা মাইনাস হয়েছে। এখন একটা দল আছে, তার মূল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আমি বলবো যে ভারপ্রাপ্ত আপনার সভাপতি, তিনি চেয়ারপারসন, তিনি তো বিদেশে রয়ে গেছেন, তাকে ঠেকায় রাখলেই তো হয়ে গেল। কারণ এদিকে ম্যাডামের অবস্থা তো খারাপ, তিনি বাসে কি বাসে না, ধোঁয়াশা, আর বাঁচলেও আপনার ওইভাবে তো এই এত বড় পার্টি চালানো সম্ভব না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পরিবারে তাদের সমর্থক রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে কেন এই -2 ফর্মুলা কিন্তু কাজ করছে, এটা আমার কাছে মনে হচ্ছে। নাহলে কেন তারেক রহমান তার অবস্থান পরিষ্কার করবে না? এই যে যেভাবে উত্তরটা দিয়েছে, যেভাবে স্ট্যাটাসটা দিয়েছে, এতে করে আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামনের পলিটিক্সও ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পার্টিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তিনি নিজেও কিন্তু সমালোচনার মধ্যে পড়েছেন। তাহলে আসলে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যে নির্বাচনের তফসিল ঘোষণা, তিনিও নির্বাচন করবেন, তিনিও প্রার্থী হয়েছেন, নির্বাচনী প্রার্থী হয়েছেন, মানে তাহলে আসলে কি হবে? তিনি যদি দেশে ফিরতে না পারেন, -2 এর কথা বলছেন, তা যদি হয়, তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি এবং তারপর কি মনে হচ্ছে? যেহেতু -2 এর প্লট একরকম রেডি, তো যদি সেটাই হয়, -2 যদি হয়ে থাকে, আসলেই আপনি যেটি বলছিলেন বেগম জিয়া একদম সংকটাপন্ন, এক পক্ষ মাইনাস হয়ে গেছে আর তারেক রহমান ফিরতে পারছেন না, হয়েই তো গেল। না, যদি আমার কথা হচ্ছে তিনি তো ফিরতে চেয়েছেন, এখন যতটা সময় নির্বাচনের আগাচ্ছে, এই আগানোর একটি পর্যায়ে যখন তিনি ফিরবেন, তার এখানে প্রস্তুতি হয়েছিল, তার যে কোন বাসায় থাকবে, কোন গাড়িতে চড়বে, সবকিছু রেডি, কিন্তু তিনি এই স্ট্যাটাস দিলেন।
তাতে তার কাছে তো মেসেজ যায়, তিনি তো মেসেজ পাচ্ছেন, তিনি মনে করছেন যে আমি এখন দেশে গেলে আমার অবস্থা হয়তো বিপজ্জনক হতে পারে, এই জন্য তিনি এরকম একটা অ্যান্সার দিছে। এখন আমরা যেটা কল্পনা করতেছি, আমি ব্যক্তিগতভাবে কল্পনা করতেছি যে এটা -2 ফর্মুলা হতে পারে। তারপরেও আমি বলবো তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, অনেক উচ্চমার্গীয় বিষয় যে চলে আছে, দেশে তিনি যদি ফেরেন তার নিরাপত্তার সংকট আছে, পরাশক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্র কি তার জীবন নাশ করবে আমাদের দেশের ভেতরে বসে, এরকম? আচ্ছা আমি যদি বলি, বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারা হত্যা করেছে? বাংলাদেশের লোক করেছে মনে করেন? তাই তো পরাশক্তি নাই ইনভলভ, আছে। পরাশক্তি নাই। আপনি তো গুটি তো আমার দেশের লোক তো তার হাতে অস্ত্র, এটা অবশ্যই পরাশক্তি আছে। তো এই পরাশক্তির কারণেই তো হয়েছে। তো আপনার যে এখানে ওই ইয়ার প্লেন থেকে নামার সময় যে তাকে, আমি আগেও বলেছি, তাকে যে প্লেন থেকে নামার সময় গুলি করে হত্যা করা হবে না, এটা নিশ্চয়তা কি হয়েছে? তো পৃথিবীতে অনেক হয়েছে, তো হয়েছে তো। সুতরাং তিনি বড় শক্তি, তিনি বড় পার্টি বাংলাদেশে, তিনি নির্বাচন হইলে যাই বলুক না কেন বিএনপি সরকার গঠন করবে। তাহলে কারণ আমি বারবার এই -2 করে বা তারেক রহমানকেও সরিয়ে দিয়ে কি চায় তারা? আসলে কি চায়? কে থাকবে ক্ষমতায় বা কে আসবে ক্ষমতায়? তারা তারা গণতন্ত্রের স্লোগান চায়, গণতন্ত্রের স্লোগান দিচ্ছে, গণতন্ত্র বাস্তবায়ন করবে। আপনি তো আমেরিকায় আছেন, কতটুকু গণতন্ত্র আছে আপনি বুঝতেছেন। রাশিয়া গণতন্ত্র চায়, এদেশে রাশিয়া গণতন্ত্র আছে, প্রেসিডেন্ট বানাইছে, আবার ওই একটা থাকে একটা যায়, উল্টায় উল্টায়, গণতন্ত্র নাই। হ্যাঁ, ভারতে কি ওইভাবে গণতন্ত্র আছে? বিজেপি চরম মৌলবাদী একটা দল, তারা ক্ষমতায় আছে। হ্যাঁ, এক টুকরা মাংস আছে, গরুর মাংস পকেটে আছে, সন্দেহ করে মানুষ মারে ফেলে, কোথায় গণতন্ত্র আছে? ওখানে মাইনরিটির তো অবস্থা খুবই খারাপ। তো আপনি এই জন্য বলেন চীন তো একদলীয় শাসন, চীন তো আজীবন প্রেসিডেন্ট আছে। আপনার এইগুলোই তো মূলত আমাদের দেশে আধিপত্য খাটানোর চেষ্টা করে। কোন দেশে তো গণতন্ত্র নিরঙ্কুশ। আপনি ব্রিটেনের কথা বলতে পারেন, যে ব্রিটেনের রানী আছে, এখন রাজা রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, দেশ আছে, সে দেশে তারপরেও গণতান্ত্রিক চর্চা চলে চলে। তো আইডিয়াল গণতন্ত্র যেটা, গণতন্ত্রের ডেফিনেশন যেটা বলা হয়, সেই অর্থে কিন্তু গণতন্ত্রের বিশ্বের সব জায়গায় গণতন্ত্র সংকটাপন্ন। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে যতটুকু। আমার প্রশ্ন হচ্ছে, পরাশক্তি কেন গণতন্ত্র বাংলাদেশে, মানে গণতন্ত্রের কথা বলে এত উদ্গ্রীব, মানে বাংলাদেশে গণতন্ত্র তাদের লাভ কি? বা আমি আসলে মূল যে প্রশ্নটা করেছিলাম, পরাশক্তি কি চায়? -2 করে পরাশক্তি কাকে চায় ক্ষমতায়? এখন আগে ছিল, আমরা যখন ছাত্র ছিলাম তখন বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল, একটা সমাজতান্ত্রিক, একটা গণতান্ত্রিক। এখন আর বিশ্বের সমাজতন্ত্র আর গণতন্ত্র বলে কিছু নাই। প্রত্যেকটা পরাশক্তি তার অর্থনৈতিক আগ্রাসন চালাতে চায়, কি করলে তার ওই দেশকে শোষণ করা যাবে বা ব্যবহার করা যাবে, সেটাই হচ্ছে এখন মুখ্য। হ্যাঁ, এখন পরাশক্তি ধরেন যতই বলেন না কেন, বিএনপি, আওয়ামী লীগ, এটা তো স্বাধীনতার অগ্রজ একটা সংগঠন। বিএনপি ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগঠন, সেটাও কিন্তু যোদ্ধার সংগঠন। তারা হয়তো 100% ছাড় দিতে চান না, সুতরাং এমন একটা সরকার রাখতে চায়। হ্যাঁ, ধরেন আমি যে বললাম তো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আছে, এখানে সব বিদেশি, বেশি বিদেশি বিদেশিদের চালাচ্ছে। এখন ধরেন এই যে আপনি বললেন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা গোপন ঘুরে বেড়াচ্ছে, কেন ঘুরে বেড়াচ্ছে বলেন? সব জায়গায় লিঙ্ক করতেছে তো। এইগুলো এইসব কারণে তো সন্দেহ তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। এখন এই জন্য বলছি, এগুলো তো প্রমাণ হবে না। যেদিন মানবিক করিডোর চালু হবে সেদিন কিছু বিশ্বাস করবেন, কিন্তু এখন তো দুইটা পোর্ট দিয়ে ফেলছে। একটা পোর্ট কিন্তু আমাদের, একটা পোর্ট খুব ভাইব্রেন্ট ছিল, সেটাও দিয়ে দিছে, কিন্তু খারাপ পোর্ট গুলো কিন্তু দেয় নাই, পোর্ট গুলো দিয়ে দিছে। এবং বলেন অন্তর্বর্তীকালীন সরকার এটা দেওয়া উচিত কথা ছিল। হয়তো আমার মনে হয় গোপন চুক্তির একটা অংশ আছে, হতে পারে, হতে পারে। আবার পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে, এবং ব্যাপারটা তো তাই করে ব্যবস্থাপনা। এখানে আমাদের দেশে এটা কি লিখে দিতে পারবে? পোর্ট লিখে দিতে পারবে? ব্যবস্থাপনার দায়িত্বই তো দিবে ব্যবস্থাপনা। আমি বলতেছি যে পোর্টটা আমাদের দেশের সবচাইতে সচল ছিল, এবং যে পোর্টটা ইনকাম করতো, সেই পোর্টটা তো দিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো বলেন? এই জন্য আবার এই যে আরো দেওয়া হচ্ছে শুনতেছি, বাতার বাড়ি টাতার বাড়ি এগুলো যাবে। তো তারপরে আমাদের যে দ্বীপ আছে,
সে দ্বীপও যাবে কিনা কে জানে, ঘাটি বাটি হবে কিনা কে জানে, আমরা তো কিছু দুয়ার সরবত কিছু বুঝতেছি না। এখন ইউনূস তো তিনিও তো নিজেও বিদেশি নাগরিক, এখন তিনি কি তার সাথে খাতির? এখন ধরেন পরাশক্তিগুলোর তো ডিপ স্টেট থাকে, ডিপ স্টেট সরকার তো উপরে, আপনার মোদিকে দেখে ইন্ডিয়া বিচার করতে পারবেন না, ওখানে ট্রাম্পকে দেখে আমেরিকা বিচার করতে পারবেন না, তাদের ওখানে তো ডিপ স্টেট আছে, ডিপ স্টেট যা চায় সেটাই তো ফাইনালি ঘটে। ফাইনালি ঘটে। এখন ডিপ সব স্টেটের পলিসি একটাই, তার ভৌগোলিক কারণে কোন দেশ প্রয়োজন তাকে গ্রাস করো, এবং ওই ইকোনমিক শোষণ কোন জায়গায় দেশে ভয় সেটা করো। এখন যদি এই 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 সাবকন্টিনেন্টে আপনি বলেন 80টা দেশে আপনার সেনাঘাঁটি আছে, আপনার আমেরিকান, বাংলাদেশে এই অঞ্চলে নাই, কোথায় রাখবে বলেন? মায়ানমারে তো চীন ঢুকে আছে। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশ ছাড়া ঘাঁটি করার জায়গা কোথায় বলেন? ভারতে ঘাঁটি করতে পারবে? এখন গোপন চুক্তিতে তো ওটাও থাকতে পারে, থাকতে পারে তো, ঘাঁটি করলো তাহলে এখান থেকে সামাল দিতে পারবে চীনকে, আমেরিকা সামাল দিতে পারবে, ওই যে ভারতকেও ধমক দিতে পারবে। আবার ধরেন এই যে আমি বললাম নতুন দেশ দেশ হওয়ার যে প্রচেষ্টা বহুত আগের থেকে চলছে, কারণ আমি ওই হিল ট্যাক্সে কিন্তু ঘুরেছি, আসে 6টা রিপোর্ট করেছি আমি, একদম হিল ট্যাক্স চিটাগাং থেকে শুরু করে শেরপুর পর্যন্ত হেঁটে আসছি, পাহাড় দিয়ে দিয়ে অনেকদিন, পত্রিকার থেকেই আসে আপনার 6টা স্টোরি করছি। তখনই আমি তো দেখেছি যে যারা ওখানে সেটেলার বাদে যারা সনাতনী ধর্মের আগে ছিল, তারা তো তখন থেকে এসে 95% খ্রিস্টান হয়ে গেছে। এখন তখন 90%, এখন 95% খ্রিস্টান হয়ে গেছে। এবং ওই জঙ্গলের ভিতরে আমেরিকান পাদ্রী কেউ 10 বছর 15 বছর 20 বছর ধরে ওখানে আস্তানা গেড়ে আছে, এবং সবাইকে ওই পাহাড়ি অঞ্চলের সবগুলোকে বেনিফিট দিয়ে দিয়ে সবগুলোকে খ্রিস্টান বানাচ্ছে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের সবচেয়ে শিক্ষিতের হার কোথায় বেশি জানেন? রাঙামাটি। রাঙামাটি, এটা অনেকেই জানে না, এটা আমার স্টাডিতে বেরিয়েছে। রাঙামাটি কারণ হচ্ছে 3 হিল ডিস্ট্রিক্টে যত কোঠায় যা কিছু নিয়েছে সব রাঙামাটি ভোগ করছে, রামাট, যার ফলে শিক্ষার ক্ষেত্রে অবশ্য উচ্চ শিক্ষিত হার কম, মানে এভারেজ শিক্ষা বাংলাদেশের সবচেয়ে জেলাওয়ারি রাঙামাটি শিক্ষা, এখনো শিক্ষার হার বেশি। সুতরাং আমি বলবো এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, এটাতে কেউ সঠিকভাবে। তাহলে সেই যে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি বলতেন যে সাদা চামড়া তাকে প্রস্তাব দিয়েছে, একটি ঘাঁটি বানাতে চায়, সেন্ট মার্টিন দ্বীপ চায়, খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা পরিকল্পনার কথা তখন তিনি বলেছিলেন। এখনো আবার কথাগুলো একই রকম মনে হচ্ছে। তাহলে তিনি যা বলেছিলেন তারই কি বাস্তবায়ন এখন হওয়ার পথে, বা সেদিকেই কি যাচ্ছে? দেখেন, আমি তো লিখেছিলাম বহু আগেই, 22 সালে লিখছিলাম, শেখ হাসিনা পরে বলছে এটা ঠিক। আমি শেখ হাসিনার এই কথাকে উড়িয়ে দেব না, কারণ তিনি তো মাইনাস হয়ে গেছে, যাই বলেন, তিনি তো ভারতে আশ্রয় নিচ্ছে, ভারত রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিচ্ছে। এখন আমি তো এই কথাই বলছি যে এটা তো গোপন চুক্তিতে থাকতে পারে, যেসব কথাগুলি শেখ হাসিনা বলেছে সেগুলো তো আমি উড়িয়ে দিচ্ছি না, সেগুলো থাকতে পারে। ওই গোপন চুক্তি এই সরকার কেন করলো, এটা আমার প্রশ্ন। একটা অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটা ওপেন করলো না কেন? তার মানে হচ্ছে আমেরিকাকে যে যে চুক্তিতে যে যে বিষয় আছে সেই সব বিষয়গুলি বাস্তবায়ন করার আগ পর্যন্ত এটা খোলসা করতে চায় না, এবং যেটা এই ইউনিট সরকার করেছে। তো আমি তো মনেই করি, আমি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এখন নির্বাচন হবে কি হবে না, কোন সমস্যা কোন জায়গায়। তার মানে কি এই, মানে আপনার কথা থেকে আমি যদি ভুল বুঝি তাহলে আপনি সংশোধন করবেন, যে শেখ হাসিনা যেটি বলেছেন আগেও যে তিনি আসলে এগুলো দেননি বলে, এই ঘাঁটি দেননি, ঘাঁটি করতে দেন নাই, বা সেন্ট মার্টিন দ্বীপ দেন নাই, খ্রিস্টান রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া এগুলোতে তিনি সম্মত ছিলেন না বলেই তাকে ক্ষমতাচ্যুত করেছে, এবং তার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন একটা সময় পর্যন্ত। না, শুধু আমার বক্তব্য হচ্ছে একটা ঘটনায় ধরেন তারেক রহমান সম্মত হলো, তাকে তো বিশ্বাসের মধ্যে নাই তো, একটা পার্টিকে বিবেচনা করবে শুরু থেকে দীর্ঘদিন ধরে। শেখ হাসিনা হয়তো এটাও তার এই পতনের কারণ হয়েছে, তারপরে তো দীর্ঘদিন হয়তো দেখা গেছে যে ভারতের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ভারতের চোখে দেখতে চাইছে,
কিন্তু আমেরিকাকে বাটে পায় নাই। আমেরিকা যেভাবে চায় সেভাবে হয়তো পায় নাই, এই জন্য তার প্রস্থান হয়েছে। আমরা বিশ্বাস না, এই যে ফেসবুকেও দেখি আমেরিকা এই শেখ হাসিনাকে তাড়ানোর জন্য অনেক টাকা বিনিয়োগ করেছে, কিন্তু এগুলো সম্প্রতি তার যদিও আমাদের সাক্ষাৎকারে প্রমাণ নেই। কিন্তু সম্প্রতি তার সাক্ষাৎকার কি খেয়াল করেছেন? তিনি আবার বলছেন যে তিনি এমন কোনো প্রমাণ নাই বা বিশ্বাসযোগ্য প্রমাণ নাই যে মানে পরাশক্তি বা বিদেশি শক্তি বা যুক্তরাষ্ট্র এখানে প্রভাব খাটিয়েছে, এরকম কোনো প্রমাণ নাই। সম্প্রতি আবার শেখ হাসিনা না, খানিকটা ইউটার্ন নিয়ে কথা বলছেন। সেটা কেন বলছেন এই সেটা যে বুঝতে পারেন? এটা বুঝতে পারি, কারণ তার এখন যদি ওই যে বললাম পরাশক্তি যদি আমেরিকাকে সন্তুষ্ট না করতে পারে, তাহলে তো তার তো দেশে ফেরার কথা, তার রাজনীতি অর্গানাইজ করার কথা, পার্টি অর্গানাইজ করা, সে ফিরতে চায়। ফিরতে চাইলে এখন কথা ঘুরে ফেলছে, এই জন্য এটা কিন্তু হিতে বিপরীত হবে। আমেরিকা আরো অবিশ্বাস করবে, দেখে তো বিশ্বাস করা যায় না। তাকে বলছিলাম আমেরিকার তো প্রেসিডেন্ট এসে বলে না, প্রেসিডেন্ট তো তাদের দুধ দিয়ে, যেমন আমাদের দুধ ঘুরে বেড়াচ্ছে নিরাপত্তা পরিষদ, তাই না? সে তো আমাদের দেশের সরকারের পলিসি বাস্তবায়ন করার জন্য ঘুরতেছে, বা ম্যানেজ করার জন্য ঘুরতেছে। তো সুতরাং শেখ হাসিনা এই কথা বলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ধারণা। বাংলাদেশে যদি ফিরতে হয়, সে ভাবছে যে আমেরিকা যদি তার প্রতি রুষ্ট আছে, সুতরাং তাকে হয়তো প্রেসিফাই করার জন্য এই কথা বলছে, যে প্রমাণ নাই। কিন্তু আমরা তো প্রমাণ আছি, দেশের জনগণ তো প্রমাণ আছে, আমরা তো শুনেছি কথা, টেলিভিশনে বলেছে, উনি প্রেস কনফারেন্সে বলেছে। এখন তো কইলে তো আমেরিকার রেকর্ড নাই, রেকর্ড আছে তো। আমাদের আগে পরাশক্তির কাছে বাংলাদেশের খবর বেশি যায়, কারণ আমাদের দেশের রাজনীতিবিদ বলেন, আমরা বলেন, কারো ধরেন এই যে আপনার ওই এমবেসি গুলোতে, বড় বড় এমবেসি গুলো দাওয়াত দিলেই দেখবেন সব হুড়মুড় খাওয়া যায় পরে। বলেন আপনি বিদেশে কোনো একটা অ্যাম্বাসেডর কি এরকম প্রোটোকল পায়? অ্যাম্বাসেডর নিউজ আপনার বাংলাদেশের পত্রিকাগুলো, মিডিয়াগুলো কভার করে যে হারে, তারপরে অ্যাম্বাসেডর দাওয়াত দিলে দৌড়ায় লাইন মারার জন্য। তো এটা তো রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, এই স্বাধীন দেশের এরকম আচরণ তো রাজনীতিবিদরা করবে, এটা তো আমরা চাই নাই, কিন্তু এটা ঘটতেছে। এখন আমরা কি করব? বিকল্প শক্তি তো তৈরি হয় না। হ্যাঁ, এবারে ধরেন এই যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শক্তি জামাত, জামাত তো একটা আন্ধা শক্তি, এটা তো যেভাবে তাফালিং শুরু করছে, দেশটা তো গুহার ভিতরে ঢুকে যাবে। সুতরাং আমাদের মুক্তি তো দেখি না, এবং জামাতকেও তা দিচ্ছে, জামাতকেও এই পরাশক্তি তা দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে দেশটা খুবই ঘোলাটে আপনি পরিস্থিতি। একটু আগেও বলছিলেন যে ধোঁয়াটে পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি, কিন্তু এই যে আপনি বলছিলেন যে তারেক রহমান, আমি জিজ্ঞাসা করছিলাম যে কেন তাকে ফিরতে, মানে পরাশক্তির আপত্তির কারণ কি? তিনি হয়তো সমঝোতা করবেন না, যেই পরিমাণে পরাশক্তিগুলো চায় সেই রকম আপনি বলছেন, কিন্তু সেটি তো এখন তাকে নিয়ে বেশ পুরনো অভিযোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই উইকিলিক্সের ফাঁস হওয়া নথিতে দেখা গেছে জেমস এফ মরিয়ার্টি সেই নথি, যেখানে তিনি তারেক রহমানকে বেশ নেতিবাচক বিশেষণে বিশেষায়িত করছেন, দুর্নীতির বরপুত্র, আরও নানান রকম মানে রাজনৈতিক দুর্নীতি ইত্যাদি অনেকগুলা টার্মস তারেক রহমানকে নিয়ে ব্যবহার করা হয়েছে। আমেরিকাতে জুতা পলিশ করে তার ফলাও প্রেসিডেন্ট হয়েছে, বাদাম বিক্রেতার ফলাও দেশের প্রেসিডেন্ট হয়েছে, আবার গুড্ডা বাস্তানোর দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হয়েছে। সুতরাং তারেক রহমান যখন ছোট ছিল তাকে বিতর্ক ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন দীর্ঘদিন আপনার লন্ডনে থাকার পরে তার ভিতরে যে একটা, এই যে আমাদের যে ইউটিউবে কথা টথা বলে, একটু দাঁড়ান তো, এই বাইরের থেকে কিমলি কাটি, এই বাবু আপনি আসলে এই যে কথা হচ্ছে, কাটো, তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো। হ্যাঁ, সরি, টেকনোলজিতে এরকম সমস্যা হতেই পারে। জি, আপনি বলছিলেন যে তারেক রহমান তখন ছোট ছিলেন, তখন হতেই পারে, এখন তখন তার সম্পর্কে এই অভিযোগ ছিল, কিন্তু এখন লন্ডনে থাকে, এখন এই যে জুমে কথা বলে, সব জায়গায় মিটিং টিটিং করতেছে, পার্টি ওখান থেকেই চালাচ্ছে, এটাও ঠিক। আপনি দেখেন তার এখন কিন্তু ভূমিকাটা অনেক পশ, অনেক লিবারেল, এবং সব জায়গায় আমার সাথেও দেখা হয়েছে, ঢাকায় ওই জুমেই দেখা হয়েছে, সরাসরি দেখা হয়নি। আমাকে সালাম দিছে, আমাকে আজিজ ভাই বলছে, সম্বোধন করছে, আমি তো খুশি হয়েছি যে তার মতো স্ট্রাকচারের লোক আমাকে সম্মান দিয়েছে। এইটা তো বিলেতি কালচারের সে পেয়েছে, তো দীর্ঘদিন 17 বছর বিলেতে আছে,
তার ভিতরে একটা ওরিয়েন্টেশন হয়ে গেছে আপনি, অথবা ধরেন এখন তো তাকে অ্যাডভাইস করার লোকও দাঁড়ায় গেছে। ধরেন এই যে বক্তৃতাগুলো দেয়, বক্তৃতাগুলো তো ইন্টারভিউ দিয়েছে, তাতে দেখা গেছে যে এগুলো তো আগে সে প্ল্যান করেই করে, কোনটা বললে ঠিক হবে কোনটা বললে ব্যাঠিক হবে এগুলো হয়। তার ভিতরে বিরাট পরিবর্তন আসছে। আমি বলবো না সে বিতর্কের ঊর্ধ্বে ছিল, তো বিতর্কের ঊর্ধ্বে এখন যেটা হচ্ছে, কিন্তু তিনি যে এখন ম্যাচিউর রাষ্ট্র হলেন, তখন ছোট ছিলেন, এখন যে তিনি বড় হয়েছেন, এই বিষয়টি কি পরাশক্তি কনভিন্স হতে পারছে না? হয়তো এখনো এখন পরাশক্তি তো শেখ হাসিনা হইতে পারে নাই তো। হুম। আপনি একমাত্র ভারত ছাড়া কারোর সাথে তো শেখ হাসিনাও তো সম্পর্ক উন্নয়ন করতে পারে নাই, কারণ সবার সাথে সম্পর্ক রক্ষা করতে পারে নাই। তা হয়তো এখনো নেগোসিয়েশনে হয়তো আপ টু দা মার্ক লেভেলে যায় নাই, তাহলে তো দেশি বেশি বেলতে হবে, সেটা হয়তো দিচ্ছে না, সেটা হয়তো দিচ্ছে না। আমি যেটা বলছি যে এই যে গোপন চুক্তির ভিতরে হয়তো চুক্তি হয়ে গেছে ইউনিট সরকার দিয়ে, হয়তো তারেক রহমানকে দিয়ে সেটা বাস্তবায়ন করতে চায়। সে বাস্তবায়ন করলে তার পার্টি এবং সে সরকার প্রধান হবে, সে কন্ডেম হয়ে যাবে, সেই কারণে হয়তো করছে না, এটাও হতে পারে। আবার আমি যেটা বললাম যে দেশে যে অবস্থা আছে সে -2 এর ভিতরেও থাকতে পারে সেই সব কারণে। অর্থাৎ শেখ হাসিনার যে গতি সেই লাইনে আমার ধারণা তারেক রহমান সেই লাইনে ঢুকে পড়ছে। আচ্ছা, আর শেখ হাসিনা কি এখন সেই গতি থেকে ইউটার্ন নিয়ে মানে আস্থা অর্জনের চেষ্টা করছেন, ওই যে সেই বক্তব্য, তাই? হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে তাই আচ্ছা, মনে আপনার হচ্ছে, কাছে সেই চেষ্টা বিষয়টি করছে। স্পষ্ট। আচ্ছা, এবার একটু নির্বাচনের প্রশ্ন আসে। তাহলে এখন এই পরিস্থিতিতে সামনে নির্বাচনের কি অবস্থা হবে বলে মনে করেন? নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে এরকমটা জানা যাচ্ছে। কি মনে হয় আপনার কাছে? এটা এক লাইনে শুনি, কারণ এটা অনেক পুরনো প্রশ্ন। হ্যাঁ, পুরানো হুম। প্রশ্ন। আমার কাছে মনে হয় একটা নির্বাচন হতে সব স্টেক হোল্ডার, ধরেন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটার, এগুলো সবার কোঅপারেশন দরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। এবং আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত সবটার ভিতরে সমস্যা আছে। দল অভ্যুত্থানের যে শক্তি, সে হাসিনাকে যে সরকার পালিয়ে গেল, তার অভ্যুত্থানের শক্তির ভিতরে বিরোধ। হ্যাঁ, সরকারের ভিতরে আপনি দেখেন এই যে বিরোধের কারণে, ধরেন এখন বড় শক্তি হয়ে গেছে আওয়ামী লীগের বাইরে এসে বিএনপি এবং জামাত। বিএনপি জামাতের সাথে এখন দ্বন্দ্ব সপে নেউলে, কে সরকারে যাবে, কে সরকারে কতটা আধিপত্য থাকবে। আবার অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশনে একটা অবৈজ্ঞানিক চিন্তা করলো যে সব দল নিয়ে একটা ঐক্যমত্য করার। আরে ভাই, আপনার 25টি দল নিয়ে বসছে, 25টি দল যদি একমতই হয় সব ইস্যুতে, তাহলে কি সব দল থাকে? নীতি আদর্শ তো আলাদা থাকবেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আগে বলছিল যতটুকুতে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, যেখানে যেখানে একমত না হয় ওয়েবসাইটে দিয়ে দেবে, জনগণ দেখবে। এটাই ছিল পলিসি। যে সে তো নির্বাচনে, সে তো তারপরে দেখা গেল কিছুদিন পরেই দেখা গেল ওর অ্যাডভাইজার হেঁটে যায় রাস্তা দিয়ে, আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন। প্রধান উপদেষ্টা যায়, আপনি আজীবন থাকেন, আজীবন থাকেন। ওনাদের বোধহয় ক্ষমতার নেশা চাপছিল। এখন আবার আসিফ ভুইয়া এই ঢাকা 10 থেকে তার মেম্বারশিপ পরিবর্তন করে আনছে, কারণ তার যে জায়গায় তার বাড়ি সেখানে আপনার 450 কোটি টাকা এলজিআইডি মিনিস্ট্রিতে স্যাংশন করেছিল উন্নয়নে। ওখানে তারপরে আবার শোনা গেল বিএনপি জামাতের লোকজন অত্যাচার শুরু করছিল তাতে সে নির্বাচনে যেতে। ওখানে কায়কোবাদ বিএনপির সাংঘাতিক স্ট্রংম্যান, তার তার ইয়েতে সে টিকতে পারেনি, আর সে ঢাকা 10-এ নিছে। ঢাকা 10-এ নিয়ে সে মাঝখানে বলেছে যে শুধু ছাত্র উপদেষ্টা নয়, আরো অনেক উপদেষ্টা পরিষদ সম্পর্কিত অনেকেই নির্বাচন করতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, ধরেন ছাত্র উপদেষ্টা 2 জন ইলেকশন করলো, এরপরে আর 3-4 জন ইলেকশন করলো, এই সরকারের কাঠামো থাকবে? হয় আবার এই সরকার যদি থাকেও তাহলে জানেন নতুন কি করে কারা নির্বাচন করতে চান? আরো কারা নির্বাচন করতে চান 2 জন উপদেষ্টা ছাড়াও, ছাত্র উপদেষ্টা ছাড়াও? এটা তো তারা কেউ স্বীকার করে নাই, তবে আমি শুনেছি রিজওয়ান, তারপরে ওই যে ইয়ার আপনার কি অ্যাডভোকেট, আপনার ভুলে গেলাম, ওই যে ওয়ার্কস মিনিস্টার হয়েছে উপদেষ্টা, উনি, এর নাম শুনছি। তো এরা আর আর কে জানি না, তবে শুনছি যে 2-3 জনের নাম শোনা যাচ্ছে যে তারা, তাহলে তো ওখানে আবার লোক নিতে হবে। আবার এও শুনতে পাচ্ছি যে এই নির্বাচনটা হবে না, সুতরাং এই সরকার থাকবে না, এও শুনছি। সরকার থাকবে না, ভিন্ন ধরনের সরকার আসবে,
হ্যাঁ, ভিন্ন ধরনের সরকার আসবে। এই সরকার হয়তো যদি আসে ক্ষমতায়, তাহলে দেখা যাবে যে হয়তো আরো 3-4 বছর নির্বাচনই হলো না, এও শোনা যাচ্ছে। সুতরাং এখন যা একটা পুরা, আমি বলবো যে পুরো একটা ধোঁয়াশার মধ্যে চলছে, এবং পুরা মানে জনশ্রুতির নির্বাচন মধ্যে হবে যে হবে যা বলে যেই মানে। অগ্রগতিটা হলো, সেখানে আবারও অনেক বড় ধোঁয়াশা, যে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ। একটু এটাতেও যে সেই কোনো প্রশ্নটা, সময়। হ্যাঁ এই প্রশ্নটা আমি কয়েকদিন যাবতই করছি যে আচ্ছা ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রসঙ্গে সেটা নিয়ে একটু, যে ঢাকা 10 আসনে বিএনপির প্রার্থী হতে পারেন তিনি, এরকম একটা কানাঘুষা আছে শোনা যাচ্ছে। যদিও আমার সাথে সেই আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ইচ্ছুক নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, তার সাথে আমার এই প্ল্যাটফর্মে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে না, বিএনপি থেকে তাকে মনোনয়ন দেবার কোনো সম্ভাবনা নাই। আছে কি আসলে তিনি কি বিএনপির প্রার্থী হতে পারেন? না, না, এটা সম্ভাবনা আমি বলবো যে এনসিপির সাথে, এটাও শুনি প্রমাণ নাই, তবে আমাকে ছোট দলের একজন নেতা বলছিল সে নেগোশিয়েট করতেছে যে আপনার এই ছেলেরা যারা এনসিপি করে নেতা, তাদেরকে বড় একটা সরকারি দলে না ঢুকাতে পারলে তাদের ভবিষ্যতে যদি সরকার সুবিধা মতো না হয়, তার জীবন রক্ষা কঠিন হয়ে যাবে। সুতরাং এদের ব্যাপারে নেগোশিয়েট করছে, এবং এই কারণেই মনে হচ্ছে, ধরেন ওইখানে যদি আপনার সজীব ভুইয়া যে নিল সদস্য পদ, ওখানে ভোটার হলো, তাহলে ওখানে বিএনপির তো 2জন প্রার্থী আছে, ব্যারিস্টার অসীম আছে, সে একটা ভাইব্রেন্ট, আর আরেকজন আছে। রবিউল আলম। তো এরা বদির আলম আছে, তো তাদেরকে রবিউল আলম আছে, তাদেরকে একজনকে নমিনেশন দিতে পারত, দেয় নাই। এই জন্য এই সন্দেহটা ঘনীভূত হয়েছে যে যদি এনসিপির সাথে নেগোসিয়েশন হয়, তলে 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 যদি সিট ছাড়ে, তাহলে তারটা ছাড়তে পারে, ছাড়তে পারলে এই জন্য ওখানে আগে নমিনেশন দেয় নাই। যদি নেগোসিয়েশন ফেল করে, তাহলে হয়তো দেখা যাবে অসীম বা রবিউলের ভিতরে একজনকে নমিনেশন দিবে। এটা কিন্তু বাজারে আছে, বাজারে আছে। এটা তো বাজারে যেহেতু 2জন ভাইব্রেন্ট প্রার্থী আছে, তাদেরকে বাদ দিয়ে ওখানে সিট না দেওয়া, ঢাকা শহরে আর একটা কথা বলি, যদিও প্রশ্ন নাই, দেখেন শেখ হাসিনা পার্লামেন্টে শিল্পী, গায়ক, নায়ক এগুলি সহ 64% ছিল আউটসাইডার, পলিটিশিয়ান না, যার ফলে তার পতন ঘটে। এই ঢাকা শহরের অর্ধেক এমপি তার ছিল না, তার পক্ষে দাঁড়ানোর লোক ছিল না। এটা মনে 10% লোক দাঁড়ায় নাই আওয়ামী লীগের, 10% লোক দাঁড়ায় নাই। সুতরাং এই যে বিএনপি দেখেন ঢাকা শহরের সব সিট ছেড়ে দিচ্ছে এই ছোট ছোট লোককে। আবার আবার ইয়ার নির্বাচন কমিশন আপনার নিয়ম করে ফেলছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করবে। বলেন তো খুচরা দলগুলো অনেক ইয়ে হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না? ওরা ধরেন বিএনপির থেকেই একজন জোট থেকেই দাঁড়ালো, দিচ্ছে তো ইতিমধ্যে কয়েকটা ছেড়ে। এখন তার ধরেন হাতি মার্কায় আর একজন আছে, ধানের শীষ সাথে জোট করছে হাতি মার্কা, ওখানে ভাইব্রেন্ট সব জায়গায় 5-7জন করে প্রার্থী আছে বিএনপির। তো বিএনপির লোকটা তো ভোট দিবে না, ও তো ফেল মারবে, ফেল মারবে। তো কারণ এগুলো তো সব এই ছোটগুলো পার্টিগুলো বিপদে পড়ে গেছে। তো তো এই জন্য আমি বলবো সজীব ভুইয়া ওখানে দাঁড়ালেও পাস করবে না, বিএনপি নমিনেশন দিলেও পাস করবে না। এবং আমি বরাবর বলছি, দেখেন শেখ হাসিনার সময় আমি দামি নির্বাচন যেটা কথিত, সেখানে 3টা কিংস পার্টি করেছিল বড় বড় নেতা দিয়ে, একজনেরও জামাত থাকে নাই। আপনি দেখবেন এনসিপি যার সাথেই ঐক্য করুক না কেন, সেই দল যেখানে তারা এদের একটারও জামানত থাকবে না, জামানত থাকবে না, জিতার তো দূরের কথা, জামানত থাকবে না, কারণ এত বিতর্কিত হয়ে গেছে। সজীব ভুইয়া তার ভিতরে নাম্বার 1। আপনার এই পূর্বাভাস সত্যি হয় কিনা সেটা দেখবার জন্য নির্বাচনটা আগে হওয়া জরুরি। সেটা হবে কিনা সেটা নিয়ে আবার একটা ধোঁয়াশার কথা আপনি বলছিলেন। আপনার একটা শব্দ উচ্চারণ শুনে ওবায়দুল কাদেরের কথা মনে পড়লো। আপনি বললেন যে তলে তলে হচ্ছে, ওবায়দুল কাদের বলেছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেনের সাথে সেই ছবির পরে। এখন দেখছি তলে তলেই সব হচ্ছে, মানে সবকিছু গোপনে, গোপন চুক্তি, গোপন শর্ত, মানে এখনো সব তলে তলে হচ্ছে। এবং তারেক রহমানও কেন ফিরছে না সেই বিষয়টাও গোপন, পরাশক্তির কোন প্রভাব সেটিও। তাহলে মানে পার্থক্যটা কি হলো? সব তো তলে তলেই হয়ে যাচ্ছে। পার্থ বাংলাদেশে সব তলতলেই হচ্ছে। ওবায়দুল কাদের সাহেব এটা ঠিক কথাই বলেছে, সব তলতলে। কারণ পরাশক্তি গুলো ভূ রাজনৈতিক কারণে, এটা কিন্তু বাংলাদেশ সাংঘাতিক দেশ, ছোট বাজার বিরাট, 18 কোটি লোকের বাজার। কয়টা দেশে আছে বলেন? ইউরোপিয়ান দেশে কয়টা দেশে আছে?
তো আমরা জনঘনত্বে আপনার 8 নম্বর দেশ, একদম ফেলা না, বাজারটাও তো দরকার আছে। তারপরে এই সাবকন্টিনেন্টে ধরেন, এই সাবকন্টিনেন্টে অনেকেরই কোনো অ্যাঙ্কর করার জায়গা নেই। বাংলাদেশ এমন স্ট্র্যাটেজিক পয়েন্টে, সমুদ্রের তীরে, তো সুতরাং এইখানে যদি কেউ দখল করতে, অর্থাৎ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই পুরো এশিয়াকে কিন্তু সে ইয়ে করতে পারে, নজরদারি করতে পারে। সুতরাং আমরা এই ট্র্যাপের মধ্যে পড়েছি বলে আমার কাছে মনে হচ্ছে, এবং সেটা প্রমাণ নাই, কিন্তু আমার মনে হয় সেটা বাস্তবায়ন হচ্ছে ধীরে ধীরে। জি, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। ধন্যবাদ। আপনার পূর্বাভাসগুলো কতটুকু ঠিক হয় ওইটাও সেই পুরনো কথাই, সেটিও দেখবার জন্য নির্বাচন আসলে হওয়া দরকার, এবং সেই নির্বাচনটাও ধোঁয়াশে অবস্থা